অডিও কথনে সবাইকে স্বাগতম। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস বেঁচে থাকার নেশা। উপন্যাসটি আমি 3টি পর্ব ভাগ করে পড়েছি। প্রথম 2টি পর্ব আমি আগেই আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব শেষ পর্ব। শুরু করছি তাহলে। অফিসের আজ পেন ডাউন স্ট্রাইক। সবাই নিজের নিজের জায়গায় বসে আছে, কিন্তু কাজ বন্ধ। টিফিনের সময় ক্যান্টিনে বিক্ষোভ জানানো হবে। মানুষই বসে আছে মুখ শুকনো করে। অফিসে এসে কাজ না করলে ভালো লাগে না। কাজ না করলে সময় কাটে কি করে? অন্যরা আড্ডা দেয়, হুল্লোড় করে, কেউ কেউ গল্পের বই এনে ডেস্কের ওপর রেখে পড়ে। মানুষের ওসব একটুও পছন্দ হয় না। তার মনে সব সময় ভয়, যদি তার চাকরিটা চলে যায়। সে এখনো পার্মানেন্ট হয়নি। অফিসে কাজ করতে গেলে ইউনিয়নের কথা শুনতেই হবে, কিন্তু তার চাকরি চলে গেলে কি ইউনিয়ন তাকে বাঁচাতে পারবে? মানুষই টেবিল থেকে একটু দূরেই বসে আরতি মনোযোগ দিয়ে একটা উপন্যাস পড়ছিল। গত 3 দিন ধরেই সে ওই মোটা বইটা পড়ছে। একটু বাদেই সেটা শেষ হয়ে গেল। বইটা হাতে নিয়ে উঠে এলো মানুষের কাছে। জিজ্ঞেস করলো, এই তুই এটা পড়েছিস? কি দারুণ বই! এই রাইটারের বই আমার যা ভালো লাগে না। মানুষই বইটা নিয়ে উল্টে পাল্টে দেখলো, তারপর নিরুৎসুকভাবে বলল, না, পড়িনি। আগে মানুষেরও খুব বই পড়ার নেশা ছিল। রাত জেগে জেগে বই পড়তো। আজকাল আর সময় পায় না। তাছাড়া আজকাল এই বই পড়ে সে তেমন আনন্দও পায় না। পড়ার পর মনে হয় সবাই বানিয়ে বানিয়ে মিষ্টি গল্প লিখেছে। সত্যিকারের জীবনের কথা কেউ লেখে না। শুধু মন দেওয়া নেওয়া ছাড়া আর কি কিছু নেই? আরতি বলল, তুই পড়বি? নিতে পারিস, তবে সাবধানে রাখবি কিন্তু। একটা জায়গা আছে, সংযুক্তার সঙ্গে তার পুরনো লাভারের দেখা হলো অনেকদিন বাদে। সেখানে যা খোলাখুলি ভাবে লেখা আছে না, কান ফান গরম হয়ে যাবে একেবারে। কবে ফেরত দিবি? মানসী বলল, থাক, আমি নেব না। আমি পড়ার সময় পাবো না। সময় পাবি না? কি এমন রাজকার্য করিস? মানসী হাসল। আরতি বুঝবে না। অফিস থেকে বেরিয়েই মানসীকে ছুটতে হয় টিউশনি করতে। বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 9:30 পৌনে 10টা। তারপর বাড়ির সব সমস্যা নিয়ে আলোচনা করতে হয় তাকে। 11টার আগে শোয়া হয় না। সকালে উঠে তাকেই বাজারে যেতে হয়। 9:10-এ অফিসের ট্রেন। মানুষের সময় কোথায়? এমন একটা রগরগে উপন্যাস পড়ার জন্যও মানুষের কোনো উৎসাহ নেই দেখে আরতি একটু অবাক হলো। আরতির চেহারা ভালো নয়। কোনো পুরুষ তাকে পাত্তা দেয় না। এইসব উপন্যাস পড়ে আরতি সান্ত্বনা ও তৃপ্তি পায়। সে আরো কিছুক্ষণ মানসীকে উপন্যাসটার গুণাগুণ বোঝাবার চেষ্টা করে নিরাশ হলো। তারপর জিজ্ঞেস করলো, তুই আজ মিছিলে যাবি তো? কিসের মিছিল? তুই জানিস না? না তো। আরতি মুচকি হেসে জিজ্ঞেস করলো, কেন, অমলবাবু তোকে কিছু বলেননি? আমাকে তো বলে গেলেন। আরতির হাসিটা গ্রাহ্য করলো না মানসী। বলল, না, আমাকে তো কেউ কিছু বলেনি। আজ আবার কিসের মিছিল? আজ ছুটির পর ময়দানে মিটিং আছে, মিছিল করে যেতে হবে। আমাদেরও যেতে হবে? সব বাইকে? না হলে ছাড়বে নাকি ওরা? তারপর আরতি গলা নিচু করে বলল, আমারও ভাই একদম ভালো লাগে না মিছিলে যেতে। রাস্তার লোকেরা এমন বিচ্ছিরি ভাবে তাকায়। রাস্তার লোকে কিরকম ভাবে তাকায় সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই মানুষের। তার প্রধান অসুবিধে মিছিলে গেলেই টিউশনিতে দেরি হয়ে যায়। একটু দেরি হলেই ছাত্রীর মা মুখ ভার করেন আজকাল। কিন্তু এইসব কথা আরতিকে বলা যায় না। আরতির মন পরিষ্কার নয়। সে এখানে একরকম কথা বলছে, আবার অন্য জায়গায় গিয়ে বলবে মানুষের বড্ড দেমাক। মিছিল টিছিল নাম শুনলে মুখ কুঁচকোয়। মানসী বলল, মিছিল যদি থাকে তাহলে আমাদের তো যেতেই হবে। আমাদের সকলেরই তো ব্যাপার। মাইনে টাইনে বাড়ালে সেটা তো আমরাও পাবো। এই সময় বড় সাহেবের বেয়ারা মানসীর সামনে এসে বলল, আপনাকে সাহেব ডাকছেন। অস্বাভাবিক কিছু নয়। অন্যদিন প্রায়ই মানুষের ডাক পড়ে। যেহেতু সে কাজ করে রেফারেন্স সেকশনে, ফাইল টাইলের খোঁজ করার জন্য তাকেই ডাকতে হয়। বড় সাহেব বেশ বুড়ো মানুষ, মেজাজটি কড়া। পুরুষ ও মেয়ে কর্মচারীদের মধ্যে তিনি কোনো প্রভেদ করেন না। গল্পে টল্পে যেমন থাকে অফিসের বড় সাহেব মেয়ে কর্মচারীদের সঙ্গে ফষ্টি নষ্টি করছে, মানুষই সেরকম কোনো দিন দেখেনি।
বড় সাহেব ডাকলেই তার যাবারই কথা, অথচ আজ যে পেন ডাউন স্ট্রাইক, কিন্তু বড় সাহেবের ডাক কি অগ্রাহ্য করা যায়? কিছু না ভেবেই মানুষই উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে ইউনিয়নের দুজন উৎসাহী ছেলে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি ব্যাপার? মানুষই মৃদু গলায় বলল, বড় সাহেব আমাকে ডেকে পাঠিয়েছেন। না, যেতে হবে না, আপনি চুপ করে বসে থাকুন। ডেকেছেন যখন একবার গিয়ে শুনে আসি। না, আপনি যাবেন না, আপনাকে দিয়ে কাজ করাবে ভেতরে বসিয়ে। আমরা আজ পেন ডাউন স্ট্রাইক করেছি, ভালোভাবেই জানেন। কিন্তু ডাকলে না যাওয়াটা খারাপ দেখায় না? ততক্ষণে অমল এসে পাশে দাঁড়িয়েছে, সব ব্যাপারটা শুনলো। তারপর বলল, ঠিক আছে, আমি ম্যানেজ করে দিচ্ছি। অমল বড় সাহেবের বেয়ারাকে ডেকে বলল, তুমি গিয়ে সাহেবকে বলো আজ বাবুরা কেউ কাজ করবেন না। দিদিমণিকে একা ডাকলে তিনি যেতে পারবেন না, অন্য বাবুরা রাগ করবেন। মানুষই আবার বসে পড়ল নিজের চেয়ারে। ছেলেরা দাঁড়িয়েই রইল সেখানে। ওরা তার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছে। মানুষের এই ব্যাপার নিয়ে আলোচনা করার কোনো উৎসাহ নেই। বড় সাহেবের বেয়ারা একটু বাদেই আবার ফিরে এলো, হাতে একটা ইংরেজি টাইপ করা নোট। তাতে লেখা আছে, আপনারা কাজ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি কাজ করছি এবং কাজের জন্য কাউকে দরকার হলে তাকে ডেকে পাঠাতে আমি বাধ্য। যাকে ডাকবো তিনি যদি না আসতে চান তবে সে কথা এই কাগজে লিখে দিন। ব্যাস, অফিসে একটা তুমুল কাণ্ড শুরু হয়ে গেল। সবাই ভিড় করে এলো মানুষের টেবিলের সামনে। চেঁচামেচি, তর্কাতর্কি। কেউ বলল কিছুতেই লিখিতভাবে কিছু দেয়া হবে না। কেউ বলল সবাই মিলে বড় সাহেবের ঘরের সামনে দাঁড়িয়ে স্লোগান দেয়া হোক। কেউ বলল মানুষের উচিত বড় সাহেবের মুখের উপর গিয়ে কাগজটা ছুঁড়ে দিয়ে আসে। মানুষে একটা কথাও বলল না, চুপ করে বসে রইল চেয়ারে। তার মুখখানা বিষণ্ণ। এই ব্যাপারটা তাকে কেন্দ্র করেই বা হবে কেন? বড় সাহেব কি ইউনিয়নের সেক্রেটারিকে ডেকে পাঠাতে পারতেন না? সে এখনো পার্মানেন্ট হয়নি, তার উপর দিয়েই যত ঝামেলা। সবই কি তার ভাগ্যের দোষ? তাকে কি শেষ পর্যন্ত ভাগ্য মানতেই হবে? এরপর থেকে অন্যরা তাকে যা বলল সে যন্ত্রের মতন মেনে গেল। বড় সাহেবের ঘরে যে ডেপুটেশন গেল তাতেও যেতে হলো মানসীকে। টিফিনে সে অন্যদের সঙ্গে স্লোগান দিল। 5টার পর যোগ দিল মিছিলে। কারোর সঙ্গে একটিও অতিরিক্ত কথা বলেনি, কারোর কথার প্রতিবাদও করেনি। মিছিল ভাঙার পর মানুষই একা একা হাঁটতে লাগলো হাওড়া স্টেশনের দিকে। আজ আর টিউশনিতে যাওয়া হবে না, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। পরের ট্রেন 7টা 20-তে। টিউশনিটা বোধহয় আর থাকবেই না। চাকরিটা থাকবে তো। টিউশনের টাকায় তার ট্রেন ভাড়া আর অফিসের টিফিনের খরচ চলতো, সেটা না হয় ম্যানেজ করা যাবে, কিন্তু চাকরি গেলে? এই মিছিল করে আর আন্দোলন চালিয়ে কি লাভ হয়? মাঝে মাঝে 5-10 টাকা মাইনে বাড়ে, ভিক্ষের মতন মনে হয়। মানুষই বুঝতে পারে এই গোটা সমাজ ব্যবস্থাটা না বদলালে তার মতন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অবস্থাও বদলাবে না কিছুতেই। এ কথাটা সে বুঝতে পারে, আর অফিসের ওই ছেলেগুলো বোঝে না, শুধু চেঁচায়। যাই হোক, আপাতত চাকরিটা বাঁচানোই সবচেয়ে বড় কথা মানুষের কাছে। একটা চাকরি এখন ভগবানের চেয়েও শক্তিশালী জিনিস। একটি ডাক্তারখানার সামনে মানুষই থমকে দাঁড়ালো। এখান থেকে বড় সাহেবকে একটা টেলিফোন করবে। অফিসের পাশেই বড় সাহেবের কোয়ার্টার। বড় সাহেবকে টেলিফোন করে বলবে, স্যার আমার কোনো দোষ নেই, আপনি ডাকার পর আমি যেতে চেয়েছিলাম, অন্যরা আমাকে যেতে দেয়নি। আমি একলা মেয়ে হয়ে কি অতগুলো লোকের বিরুদ্ধে যেতে পারি? আমার কোনো দোষ নেই, দয়া করে আমার চাকরিটা খাবেন না, সামনের মাসে আমার পার্মানেন্ট হবার কথা। কি ব্যাপার, এখানে কি করছেন? মানুষই চমকে পাশে তাকালো। অমলকে দেখতে পেয়ে তার মুখখানা কঠিন হয়ে গেল। আর টেলিফোন করা যাবে না এখন। অমল হাসি মুখে জিজ্ঞেস করলো, এখানে চুপ করে দাঁড়িয়ে আছেন যে? অন্যদিন তো অফিস থেকে বেরিয়েই ট্রেন ধরতে ছোটেন। আজ আমার ট্রেন দেরিতে। ও, তাহলে তো ভালোই হলো, হাতে যখন সময় আছে চলুন কোথাও বসা যাক। মানুষে এক দৃষ্টে তাকিয়ে রইল অমলের দিকে। তারপর বলল, আপনি বা হঠাৎ এখানে কি করে এলেন? আপনি আজও আমার পেছন পেছন আসছিলেন? অমল নির্লজ্জের মতন হাসতে হাসতে বলল, হ্যাঁ। কেন? সেটা কি এখানে দাঁড়িয়ে বলতে হবে? হ্যাঁ। কোনো দোকান টোকানে বসে ধীরে সুস্থে বললে ভালো হতো না? আপনি ভালোভাবেই জানেন আপনার সঙ্গে আমি কোথাও যাব না, তবু কেন আমাকে রোজ রোজ বিরক্ত করতে আসেন? আপনি বিরক্ত হচ্ছেন?
নিশ্চয়ই। আপনি বিরক্ত হলেও আমার না এসে উপায় নেই। আপনাকে আমি ভালোবাসি। কথাটা বলে অমল এদিক ওদিক তাকালো। যদিও ডালহৌসি স্কয়ারের পেছন দিকের এই রাস্তাটা অনেকটা নির্জন, তবু এরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভালোবাসা কথাটা উচ্চারণ করলে কিরকম যেন অদ্ভুত শোনায়। মুখ ফিরিয়ে অমল দুর্বলভাবে বলল, আমি কথাটা ঠিক এইভাবে বলতে চাইনি, কিন্তু বিশ্বাস করুন কথাটা সত্যি। মানুষের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সেরকম অমলের চোখের দিকে চোখ রেখেই বলল, প্রেম ভালোবাসা ইত্যাদি নিয়ে বিলাসিতা করার মতন সময় আপনাদের থাকতে পারে, আমার একদমই নেই। এটা কি বিলাসিতার ব্যাপার হলো? আমার কাছে অন্তত তাই। আমার কাছে কিন্তু এটা জীবন মরণের ব্যাপার। মানুষের বুকের মধ্যে অনেক রাগ দুঃখ জমা ছিল, তবু সে হেসে ফেলল। অমল নামের এই ছেলেটি মানুষের চেয়ে ৫-৬ বছরের বড়ই হবে, তবু মানুষের ওকে মনে হলো খুব ছেলে মানুষ। ভালোবাসা টাসার উপর কি মানুষের জীবন মরণ নির্ভর করে? জীবন মরণ নির্ভর করে খেতে পাওয়া কি না পাওয়ার উপর। অমলের সঙ্গে এই সম্পর্কে কথা বলার একটু ইচ্ছে হচ্ছিল না মানুষের, কিন্তু দিনের পর দিন এই ছেলেটা তার পেছনে ঘুরে জ্বালাতন করছে। একই অফিসে চাকরি করে, খুব একটা কঠোর ব্যবহারও করা যায় না। তাহলে হয়তো মানুষের চাকরি করাই দায় হয়ে উঠবে। ছেলেরা ইচ্ছে করলে মেয়েদের জীবন অতিষ্ঠ করে দিতে পারে, কিন্তু এর একটা কিছু হেস্তনেস্তও তো হওয়া দরকার। মানুষে হাঁটতে লাগলো আস্তে আস্তে, অমল তার পাশে পাশে। মানুষই জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ আমাকে ভালোবেসে ফেললেন কেন? এসব কথা রাস্তায় দাঁড়িয়ে আলোচনা না করে কোথাও বসে বললে হতো না? না, খুব বেশি কিছু আলোচনা করারও তো নেই। আমি যেতে যেতেই শুনবো। আপনি কেন জিজ্ঞেস করছেন তো? সে কেনর কোনো উত্তর নেই। ভালোবাসা কি যুক্তি মেনে চলে? এটা বই পড়া কথা মনে হচ্ছে। বইতে কি সবসময় মিথ্যে কথা লেখা থাকে? সত্যি কথাও তো থাকে। এটা আমার নিজের অভিজ্ঞতার কথা। কোনো বইয়ের সঙ্গে মিলে গেলেও যেতে পারে। ধরুন যদি ওই অফিসে আমি কাজ না করতাম, তাহলে আপনার সঙ্গে আমার কখনো চেনাশোনা হতো না। হয়তো জীবনে কখনো দেখাই হতো না। সুতরাং আমাকে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতো না। অন্য কোনো মেয়ের সঙ্গে আপনার পরিচয় হতো, তাকেই হয়তো ভালোবাসতেন। তখন সেটাই আপনার কাছে মনে হতো জীবন মরণের প্রশ্ন। তাই হতো না? আপনি আমাকে এরকম ভাবে জেরা করছেন কেন? জেরা করছি তা নয়, আমি বোঝাতে চাইছি আমার বদলে অন্য কোনো মেয়েকে স্বচ্ছন্দে ভালোবাসতে পারতেন। এখনো পারেন। অমল মানুষের মুখের দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলল, এবারে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। করুন। সত্যি উত্তর দেবেন? হ্যাঁ, কেন দেব না? আচ্ছা, আমি যে আপনাকে ভালোবাসার কথা বললাম, মানে ঠিক এইরকম ভাবে রাস্তায় দাঁড়িয়ে বলতে চাইনি অবশ্য, তবু বলে ফেললাম। সেটা শুনে আপনার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়াই হয়নি? আমি কি এতই হেলা ফেলার যোগ্য? আপনি কি আমাকে মানুষ বলেই গ্রাহ্য করছেন না? একজন পুরুষ যখন একটি মেয়েকে এই কথা বলে, মানুষই বুঝতে পারল অমল সত্যিই মনে খানিকটা আঘাত পেয়েছে। কিন্তু সে তো কাউকে দুঃখ বা আঘাত দিতে চায় না। কেউ যদি সাধ করে আঘাত পেতে আসে, সে কি করবে? একটু নরম গলায় মানুষই বলল, দেখুন আমার নিজের জীবনের যা সমস্যা, তাতে এসব ব্যাপার নিয়ে সত্যি আমার মাথা ঘামাবার সময় নেই। আপনার সমস্যাটা কি আমি জানতে পারি? আপনার মাথার মধ্যে শুধু প্রেম ভালোবাসা গিজগিজ করছে। আপনি তো আমার কিছু জানতে চাননি কখনো। আপনি কতটুকু চেনেন? কিছুই না। তবু আমাকে দুম করে ভালোবেসে ফেললেন। আমার দোষ হয়ে গেছে। আপনার সমস্যাটা কি এখন শুনতে পারি না? শুনে আপনার লাভ নেই। আমার সমস্যাটা হচ্ছে বেঁচে থাকার সমস্যা। আমাদের বাড়িতে কোনো পুরুষ অভিভাবক নেই। আমার বাবা অসুখে ভুগে নিঃস্ব অবস্থায় মারা গেছেন। আমার মা আছেন বাড়িতে, ৩টি ছোট ভাই-বোন। তার মধ্যে আমার ভাইটি গুন্ডামি বখামি করে বেড়ায়। তাকে নিয়ে সবসময় দুশ্চিন্তা। আমার এক বোন কলেজে পড়ে। আমি চাই তাকে যেন কোনো কষ্ট করতে না হয়। সে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে। আরেক বোন স্কুলে পড়ে। সে পড়াশোনায় খুব ভালো। এইসব খরচ চালাতে হয় আমাকে। এজন্য আমাকে কি পরিশ্রম করতে হয় তা আপনি বুঝবেন না। অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামাবার সময়ই পাই না আমি। প্রেম ভালোবাসার কথাটা তো সত্যিই আমার কাছে বিলাসিতা মনে হয়। একটু চুপ করে থেকে মানুষই আবার বলল, এসব অভাব অভিযোগের কথা অন্যকে জানাবার কোনো মানে হয় না।
কোনো মেয়ের মুখ থেকে এসব কথা শোনা আরও মানায় না। আমিও আপনাকে বলতে চাইনি, হঠাৎ বলে ফেললাম। অমল অপরাধীর মতন মুখ করে বলল, সত্যি এসব আমার আগেই জানার চেষ্টা করা উচিত ছিল। আপনারা মানুষ সম্পর্কে কিছুই জানার চেষ্টা করেন না, অথচ ইউনিয়ন করেন, মিছিল করেন। জানেন আজকে মিছিলে যাওয়ার জন্য আমার টিউশনি যাওয়া হলো না। এর ফলে টিউশনিটা হারাতে হতে পারে, কিংবা আমার চাকরিটা যদি চলে যায়। ওটা যদি চলে যায় তাহলে আমার যা অসুবিধে হবে। আমি যদি আপনার অসুবিধার কিছু ভাগ নিতে চাই, তার মানে মানে বলছিলাম কি, আমি একজন নির্ঝঞ্ঝাট মানুষ, সংসারে আমার কেউ নেই। আমি যদি আপনাদের জীবনের এইসব সমস্যার ভাগ নিতে চাই, আপনি আমার এইসব সমস্যার বোঝা কাঁধে নেবেন কেন? হাঁটতে হাঁটতে ওরা স্ট্র্যান্ড রোডে এসে পড়েছে, অদূরে হাওড়া ব্রিজ। রাস্তায় অনেক মানুষ, তবে কেউ কারোর দিকে মনোযোগ দেবার সময় পায় না। অনেকেরই ট্রেন ধরবার ব্যস্ততা। অমলকে এবার খুব একটা কঠিন কথা উচ্চারণ করতে হবে। সেই জন্যই সে চেষ্টা করে সপ্রতিভ হয়ে উঠল। জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, মানে আমি যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি অনুমতি দেবেন? তারপর দুজনে একসঙ্গে। কথাটা বলার সঙ্গে সঙ্গে অমলের মনে হলো পৃথিবীতে এর আগে কখনো কোনো পুরুষ এইরকম ভিড়ে ভর্তি রাস্তায় কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব করেনি। মানুষের মুখখানা বিবর্ণ হয়ে গেল। খর চোখে তাকালো অমলের দিকে। তার মুখের প্রতিটি রেখা থেকে কি যেন পড়ে নিতে চাইল। তারপর আস্তে আস্তে বলল, তা হয় না। আমি কেন আপনাকে এই ঝঞ্ঝাটের মধ্যে জড়াবো? আমি যদি এটাকে ঝঞ্ঝাট বলে মনে না করি। না, তা হয় না। নিশ্চয়ই হবে। তুমি যতদিন না রাজি হবে ততদিন আমি তোমাকে বিরক্ত করব। দেখি কতদিন তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে পারো। মানুষের টিউশনিটা সত্যিই গেছে। এক আধ দিন কামাই করার জন্য নয়, অন্য কারণে। ছাত্রী দুজনের ছোকরা দাদা ইদানিং মানুষের সঙ্গে বেশিক্ষণ গল্প করা শুরু করেছিল। ফুটবল খেলা ও ছাত্র রাজনীতি সেরে ৯টা আন্দাজ বাড়ি ফিরেই মানুষের সামনে গ্যাঁট হয়ে বসত। মানুষই তখন পড়া শেষ করে উঠে আসতে চাইলেও নিষ্কৃতি নেই। সে তখন মানুষীকে এগিয়ে দিতে চায় রাস্তা পর্যন্ত। ছাত্রীদের মা এটা মোটেই পছন্দ করলেন না। ইদানিং তার স্বামী প্রায়ই বাড়ি ফেরেন না বলে তিনি অত্যন্ত বেশি খিটখিটে হয়ে গেছেন। মাসের মাঝখানে হঠাৎ তিনি একদিন মানসীকে ছাড়িয়ে দিলেন। এরকমই ইঙ্গিত করলেন যে মানসী নাকি ছলাকলা বিস্তার করে তার ছেলের মাথা খাবার চেষ্টা করছিল। মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এসব ব্যাপার নিয়ে তর্ক করা যায় না, ঝগড়াও করা যায় না। কিছু বলতে গেলেই ব্যাপার অনেক দূর গড়াতে পারে। তিক্ত অপমানিত মন নিয়ে মানসী সে বাড়ি থেকে বেরিয়ে এলো। অফিস থেকে বেরিয়েই এখন আর মানসীর চুঁচুড়ায় ফেরার তাড়া নেই। তবু সে তাড়াতাড়ি ফেরে। আগে সে এখানকার একটা মেয়েদের স্কুলে বছরখানেক কাজ করেছিল। সে স্কুলের হেড মিস্ট্রেসের সঙ্গে দেখা করতে যায়। যদি নতুন কোনো টিউশনের সন্ধান মেলে, বাড়ি ফিরে হিমানিকে নিয়ে পড়তে বসায়। হিমানি পড়াশোনায় এমনিতেই ভালো, তবু মানুষই ভাবে যদি হিমানি কোনো ক্রমে একটা স্কলারশিপ পায় তাহলে তার কলেজে পড়ার পথ সুগম হবে। দিন দিন যা অবস্থা হচ্ছে, এমনিতে কি হিমানিকে আর পড়াশোনা করা সম্ভব হবে? হিমানি পড়ছেও প্রাণপণ করে। এই মেয়েটার কোনো বন্ধু নেই, কারোর সঙ্গে খেলতে যায় না। বাড়িতে যতক্ষণ থাকে শুধু বই পড়াই তার ধ্যান জ্ঞান। অথচ এই বয়সের মেয়ে কত ছটফটে হবার কথা ছিল। দিন দিন রোগা হয়ে যাচ্ছে হিমানি। কণ্ঠার হাড় বেরিয়ে গেছে। আগে মুখখানি ঢলঢলে ছিল, এখন শুকনো দেখায়। তার পেট ব্যথার অসুখের কথা সে কাউকে বলে না। ওকে দেখে মাঝে মাঝে খুব কষ্ট হয় মানুষের। বাবার কত আদরের মেয়ে ছিল, এখন ওর কিছুই যত্ন হয় না। আর কটা বছর যাক, তারপর লেখাপড়া শিখে যদি মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পারে। তাপসী প্রায়ই দেরি করে ফেরে, সেটা লক্ষ্য করছে মানুষই, তবু কিছু বলে না। হঠাৎ সে সচেতন হয়েছে। ইদানিং বাড়িতে ফিরে ভাই বোনদের বকাবকি তার প্রধান কাজ হয়ে দাঁড়াচ্ছিল। এরকম বেশি দিন চললে সবার চোখে সে একটা ভীতিজনক চরিত্র হয়ে দাঁড়াবে। তাছাড়া তার টাকায় সংসার চলছে বলেই কি সে সকলকে শাসন করার অধিকার পেয়েছে? মা যদি তার ছেলে মেয়েদের সামলাতে না পারে, সে কি করবে? বাড়িতে ফিরেই খুব সাড়ম্বরে পড়তে বসে যায় তাপসী। পড়াশোনার অজুহাতে রাত জাগে, কিন্তু মানুষই জানে
পড়াশোনায় তেমন মাথা নেই তাপসীর। কোনো ক্রমে পাশটা করতে পারলেই হয়। তাপসী একটু সাজতে গুজতে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে ভালোবাসে। এই বয়সে যদি বন্ধুদের সঙ্গে মিশে একটু দেরি করে বাড়িতে ফেরে, তাহলে খুব দোষ দেওয়া যায় না। এবার আস্তে আস্তে ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু যত কম করেই করা যাক, তবু তো কিছু টাকা লাগবে। তাপসীকে তো দেখতে ভালোই, ওকে দেখে এমনি যদি কারোর পছন্দ হয়ে যায় তাহলে তো বেশ হয়। কিন্তু আর একটা কথাও ভেবে মানুষের বুকের মধ্যে ছমছম করে। তাপসী যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে, ওর কি বা বয়স, ওর কি মানুষ চেনার ক্ষমতা আছে? ইদানিং প্রায়ই গান গাইতে বসছে তাপসী, কিরকম যেন সন্দেহ হয়। অমল একেবারে নাছোড়বান্দা, কিছুতেই মানসীকে নিষ্কৃতি দেবে না। তবে একটা কথা মানুষই বুঝেছে, ছেলেটা খারাপ নয়, কোনো কুমতলব ওর নেই, অন্তঃকরণটা পরিষ্কার। ওর এই ভালোত্বই মানসীকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে, অথচ দুর্বলতাকে প্রশ্রয় দেবারও কোনো মানে হয় না। রঞ্জুর সঙ্গে দেখাই হয় না প্রায়। বাড়িতে সে একবার করে আসে ঠিকই, কিন্তু তখন মা ছাড়া আর কেউই থাকেন না। এরই মধ্যে কি একটা ছুটির দিন ছিল, রঞ্জুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল মানুষের দুপুরবেলা। দিদিকে দেখেই রঞ্জু আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মানুষই ডাকলো, এই শুনে যা, তোর সঙ্গে আমার কথা আছে। রঞ্জু মুখ গোজ করে দাঁড়ালো, কোনো কথা বলল না। মানুষই বেশ নরম ভাবেই বলল, শোন, তুই যা করতে চাস তাতে আমরা কেউ বাধা দেব না, কিন্তু কি করছিস সেটা তো অন্তত আমাকে বলতে পারিস। কি আবার করছি? কিছুই না তো। তাহলে সারাদিন থাকিস কোথায়? নানান জায়গায়। তাহলে আর পড়াশোনা করবি না ঠিক করেছিস? আমার আর স্কুলে যেতে ভাল লাগে না। তাহলে কি করবি ঠিক করেছিস? দেখা যাক। মানুষই চুপ করে ছোট ভাইয়ের দিকে চেয়ে রইল। এরপর আর কি বলা যায় সে ভেবে পেল না। ছোটবেলা থেকেই ও কারোর কথা শোনে না, এখন তো আরো শুনবে না। কিন্তু এইটুকু ছেলে, এ যা খুশি তা করবে, কি সহ্য করা যায়? হঠাৎ মানুষের খুব রাগ হয়ে গেল। ঝাঁজের সঙ্গে বলল, আমি দীপকদার সঙ্গে আজই দেখা করব। কেন? দীপকদার সঙ্গে তোমার কি দরকার? আমি জিজ্ঞেস করব উনি ভেবেছেন কি, ছোট ছোট ছেলেদের স্কুল থেকে ছাড়িয়ে এনে কি করতে চান তিনি। রঞ্জু নির্লিপ্তভাবে উত্তর দিল, দীপকদার দেখা পাবে না, তার সময় নেই। একটু থেমে আবার বলল, তোমরা আমার ব্যাপার নিয়ে মাথা না ঘামালেই পারো, তোমরা নিজেদের চরকায় তেল দাও না। মা বেরিয়ে এসেছিলেন। ব্যস্ত সমস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে রে? রঞ্জু আর দাঁড়ালো না, বেরিয়ে গেল বাড়ি থেকে। মানসী মায়ের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, ও বলে গেল ওর কথা নিয়ে আমরা যেন মাথা না ঘামাই, অথচ আমাদের মাথা ঘামাতেই হবে। ও আমাদের ভুলে থাকতে পারে, কিন্তু আমরা কি তা পারবো? মা বললেন, আমারই হয়েছে যত জ্বালা, ভগবান আমাকে নেয় না কেন, আমি আর পারি না, সত্যি পারি না। মানুষই বুঝলো এবারে কান্নাকাটি শুরু হবে, তাড়াতাড়ি চলে গেল নিজের ঘরে। এরকম ভাবেই দিন যায়, যদিও প্রত্যেকটা দিনই এরকম তিক্ততার স্বাদে শেষ হয় না। এরই মধ্যে কোনো একটা দিন অন্যরকম হয়। সেদিন রঞ্জু সারা দিন বাড়িতে থাকে। বাথরুমের আলোর প্লাগটা বেশ কিছুদিন খারাপ হয়ে গেছে, সেটা রঞ্জু নিজেই সারায়। তাপসী সেদিন বাড়ি থেকে একেবারেই না বেরিয়ে মাকে রান্নাবান্নার কাজে সাহায্য করে। হিমানির সেদিন পেট ব্যথা করে না। মানুষই অফিস থেকে বাড়ি ফিরে দেখে যে বাড়িতে বেশ একটা ঝলমলে খুশির আবহাওয়া। সেদিন সবাই একসঙ্গে খেতে বসে অনেক গল্প করে। দুঃখ দারিদ্র্যের ছায়া মাথার উপর ভেসে বেড়ায় না। খাবার মাঝখানে হিমানি হঠাৎ করে বলে, এই দিদি, হিরণময়দার গান, রেডিওটা নিয়ে আসছি। খাওয়া থামিয়ে সবাই হিরণময়ের গান শোনে। বেশ ভালো গাইছে আজকাল হিরণময়, যথেষ্ট নামও হয়েছে। এই হিরণময় এক সময় এ বাড়িতে খুব আসতো, মানসীকে গান শেখাতো। অনেকটা বাড়ির ছেলের মতন হয়ে গিয়েছিল। ওদেরও চেনা একজন মানুষ রেডিওতে গান গাইছে, এত বিখ্যাত হয়ে গেছে, এজন্য ওদের একটু গর্বও হয়। মা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, হিরণময়রা এখন কোথায় থাকে? কেমন আছে ওর বউ, বাচ্চা টাচ্চা হয়েছে? প্রশ্নগুলো মানুষীকে উদ্দেশ্য করেই, তবু উত্তর দিতে সে লজ্জা পেল। আলগাভাবে বলল, কি জানি, অনেকদিন তো দেখাই হয় না।
সেই সব রাত্রিরে আলো নিভিয়ে বিছানায় শুয়ে খুব হিরণময়দার কথা মনে পড়ে মানুষের। এখন আর মন কেমন করে না, বরং হিরণময়দার কথা ভাবলে সান্ত্বনা পাওয়া যায়। একসময় সে পাগলের মতো ভালোবেসেছিল হিরণময়দাকে। সে চাইলে মানুষই সব কিছু দিতে পারত, কিন্তু কিচ্ছু নেয়নি, বরং মানুষীকে বাঁচিয়েছে। হিরণময়দার সেই কথাটাও বারবার মনে পড়ে মানুষের। জীবনে একটা কিছু করা উচিত, শুধু খেয়ে পরে বেঁচে থাকাটাই সব নয়। যে মানুষ যে অবস্থায় আছে তাকে তার থেকে আরো উপরে উঠতে হবে, কিন্তু মানুষই সেই উত্তরণের পথ দেখতে পায় না। হাওড়া স্টেশনে সাংঘাতিক ট্রাফিক জ্যাম। ৮ ঘন্টা ধরে ট্রাম বাস গাড়িগুলো অনড় হয়ে আছে। ট্রেন মিস করার ভয়ে মানসী আর অমল বাস থেকে নেমে হাঁটতে শুরু করলো। মানসী বলল, তোমাকে আর আসতে হবে না, তুমি এবার যাও। অমল বলল, চলো না, তোমায় ট্রেনে তুলে দিয়ে আসি। শুধু শুধু কেন এতটা যাবে? তোমার ফেরার বাস পেতে অসুবিধে হবে। হোক একটু অসুবিধে। হাওড়া স্টেশন লোকে লোকারণ্য। ঘন্টা দুয়েক ধরে কোনো ট্রেন ছাড়েনি। কাছেই যেন কি একটা গোলমাল হয়েছে। শিগগিরই ট্রেন চলবে এরকম শোনা যাচ্ছে বটে, কিন্তু নাও চলতে পারে, এ কথাটাও শোনা যাচ্ছে অনেকক্ষণ ধরে। মানুষের মুখ শুকিয়ে গেল। এমনিতেই তার অনেক দেরি হয়ে গেছে। এরপর বাড়ি ফিরতে আরো কতক্ষণ লাগবে কে জানে। টিউশনিতে যাওয়া তো আজ হলোই না। অমল যেতে দিল না কিছুতেই। মানসী নতুন আরেকটা টিউশনি জোগাড় করেছিল। অমল চায় না সে আর টিউশনি করুক। ট্রেন চলছে না বলে অমলের মুখখানা কিন্তু খুশিতে উচ্ছল। সে বলল, আজ যদি সারা রাত ট্রেন না চলে তাহলে খুব ভালো হয়। মানসী বলল, ও মা, ট্রেন না চললে আমি বাড়ি যাব কি করে? অমল অম্লান বদনে বলল, বাড়ি যাবে না? বাহ, বাড়ি যাব না তো কোথায় যাব? দুজনে প্ল্যাটফর্মে বসে থাকবো, মন্দ কি? কিরকম মশা এখানে তা জানো? সারা রাত থাকলে মশা একেবারে ঝাঁঝরা করে ফেলবে। অমল চিন্তিতভাবে বলল, তাহলে কোথায় থাকা যায়? আমাদের মেসে তো মেয়েদের ঢুকতে দেবার নিয়ম নেই। তাহলে তাহলে কোনো একটা হোটেলে টোটেলে। কিন্তু তোমার তো সিঁদুর নেই, একসঙ্গে কি থাকতে দেবে? এই, অসভ্যের মতন কথা বলো না। তাহলে চলো, সারা রাত ঘুরে বেড়ানো যাক। আমি সারা রাত বাড়ি না ফিরলে কি হবে জানো? আমার মা অজ্ঞান হয়ে যাবেন। আমার বোনেরা থানায় হাসপাতালে ছোটাছুটি করবে। সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। আমার একেবারে রুটিন বাঁধা জীবন। কোনো কিছুই ওলটপালট হবার উপায় নেই। এই রুটিন বদলে যাবে যখন আমরা দুজনেই একসঙ্গে এক ট্রেনে বাড়ি ফিরব। মানসী চুপ করে গেল। মুখ ফেরালো অন্যদিকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দুঃখের নয়, আনন্দের। অমল বলল, চুপ করে রইলে যে? আজই বলবে তো? হ্যাঁ, বলবো। তোমার মা কি আপত্তি করবেন? মনে তো হয় না। মা সাধারণত আমার কোনো কথা আপত্তি করেন না। আমাকে তোমার মায়ের খুব অপছন্দ হবার কথা নয়। তুমি যেদিনই বলবে সেদিনই আমি দেখা করব। আশা করি জাতটাতের ব্যাপারে তোমাদের বাড়িতে গোঁড়ামি নেই। আমি আবার ব্রাহ্মণ, ব্রাহ্মণদের আজকাল কেউ পছন্দই করে না। ব্রাহ্মণ বলেই তো ঘর জামাই হয়ে থাকতে চাইছো। ভাবতেই আমার এক্সাইটিং লাগছে। এই, সত্যি করে বলো তো, ঘর জামাই হয়ে থাকতে তোমার লজ্জা করবে না? লজ্জার কি আছে? এ তো দারুণ আরামের ব্যাপার। আমি এক একটা হুকুম করব, আর আমার শ্যারিকারা সেটা পালন করবে। লোকে যদি তোমার নিন্দে করে, তাতে আমার বয়েই যাবে। তাছাড়া লোকেরও আজকাল অন্যের ব্যাপার নিয়ে মাথা ঘামাবার মতো এত সময় নেই। কিন্তু শোনো মানসী, তোমার মনের মধ্যে কোনো খুঁতখুঁতুনি নেই তো? যদি আপত্তি থাকে? আমার? না না, আমার কি আপত্তি থাকবে? তাহলে এটাই তো সবচেয়ে ভালো ব্যবস্থা। আমার বাবা মা মারা গেছেন অনেক দিন আগে। বহুকাল আমি সাংসারিক জীবনের স্বাদ পাইনি। মেসে হোস্টেলেই কেটে গেল এতখানি জীবন। তোমাদের সংসারে আমি যদি জায়গা পাই, আমার পক্ষে তো খুবই ভালো। তোমার মায়ের হাতের রান্না নিরামিষ শুক্তো টুক্তো খাবো। কতদিন ওসব খাইনি। আর তোমাদের দিক থেকেও দেখো, তোমাদের সংসারে কোনো পুরুষ মানুষ নেই সেরকম। আমি থাকলে তোমাদের পক্ষে সুবিধেই হবে। বিয়ের পর তোমার পক্ষে অন্য বাড়িতে চলে যাওয়াও তো এখন সম্ভব নয়। নাকি সেটা সম্ভব? না, অসম্ভব। একেবারেই অসম্ভব। তাহলে এটাই কি সবচেয়ে ভালো ব্যবস্থা নয়? তোমার বাড়ির কথা ভেবে তুমি তোমার জীবনটা নষ্ট করবে, তারও কোনো মানে হয় না। আমাকেও একটু ভাবতে দাও না।
মানসী কৃতজ্ঞ চোখে তাকালো অমলের দিকে। এই মানুষকে সে ভুল ভেবেছিল কি করে? অমল বলল, কি রাজি? হুম, রাজি। ইস, অফিসের ছেলেদের সঙ্গে যদি সত্যি বাজি ফেলতাম তাহলে কত টাকা যে জিতে যেতাম। বাজি ফেলোনি কেন? নিজের কাছে তো নিজে জিতে গেছি। শোনো, তোমার মাকে আজই বলছো তো? আমার আর দেরি সইছে না। হ্যাঁ, আজ রাত্রিরেই ফিরে গিয়ে বলবো। তারপর একটু থেমে অমলের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে ভারী মধুর ভাবে হেসে মানসী বলল, আমারও আর দেরি করতে ইচ্ছে করছে না। লোকজনের মধ্যে একটা শোরগোল শোনা গেল। ট্রেন আবার চলবে এক্ষুনি। ওরা দুজনেই এগিয়ে গেল গেটের দিকে। মানুষের কানের সামনে মুখ নিয়ে ছেলে মানুষের ভঙ্গিতে অমল ফিসফিস করে বলল, আমিও চলে যাব নাকি তোমার সঙ্গে? ধ্যাত, যাই না, বেশ চমকে দেয়া যাবে তোমার মাকে। পাগলামি করো না। আর কয়েকটা দিন ধৈর্য ধরে থাকতে পারছো না? আজই তোমার মাকে বলে ফেলো কিন্তু। মানুষই যখন গেট পার হতে যাবে তখন তার হাত ধরে আবার টেনে এনে অমল হাসি মুখে বলল, শোনো, আর একটা কথা বলে দিচ্ছি, তোমার ওই হিরণময়দার সঙ্গে আর বেশি দেখা করতে পারবে না। মানসী হাসতে হাসতে বলল, ঠিক আছে, তোমাকে একদিন হিরণময়দার বাড়িতে নিয়ে যাব, তখন দেখবে কি রকম মানুষ। নাটকের অভিনয় শেষ হয়েছে রাত 9:25-এ। মেকআপ তুলতে তুলতে আরো মিনিট 15-20 লাগলো। তাপসী অনবরত তাড়াহুড়ো করছে। বাড়ি ফিরতে 11টা তো বাজবেই। ইস, এত দেরি! এত দেরি করে সে কোনো দিন বাড়ি ফেরেনি। বাড়ির সবাই কি যে ভাববে আজ। রিহার্সাল দিয়ে ফিরতে ফিরতে এর আগে 2-1 দিন 9টা 9:30 বেজে গেছে। তাতেই মা আর দিদির মুখ কি গম্ভীর। দিদি বাড়ি ফেরার পর ফিরলেই সবচেয়ে ঝামেলা। দিদি কিংবা মা অবশ্য এতদিন শুধু গম্ভীরই থেকেছে, কিছু জিজ্ঞেস করেনি। তাপসীও ঠিক করেছে ওরা জিজ্ঞেস না করলে সে কিছুতেই কৈফিয়ত দেবে না। তাপসীর বুক ঢিপ ঢিপ করছে এখনো। জীবনে এই প্রথম সে স্টেজে নামলো, তাও প্রায় 1000 খানেক লোকের সামনে। খালি মনে হচ্ছিল পার্ট ভুলে যাবে। পা কাঁপছিল থরথর করে, কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবেই উতরে গেল। গানটাও মোটামুটি খারাপ হয়নি। হাততালি পেয়েছে 2বার। নাটক অভিনয়ে হাততালি পাওয়াই নাকি দারুণ কৃতিত্বের কথা। ডিরেক্টর তো উৎসাহের চোটে পিঠ চাপড়েই দিলেন তাপসীর। তাপসীর আনন্দও হচ্ছে খুব, সার্থকতার আনন্দ। এ কদিন রিহার্সাল দিয়ে ঠিক বুঝতে পারেনি, কিন্তু আজ স্টেজে আসল অভিনয়ে টের পেল এসবের উত্তেজনা কতখানি। সবাই এখন থিয়েটারের গল্পে মেতে আছে। তাপসী যোগ দিতে পারছে না। তার মনের মধ্যে সর্বক্ষণ বাড়ি ফেরার চিন্তা। অথচ অন্যদের কোনো গরজ নেই, সবারই ঢিলেঢালা ভাব। বারবার ডেকে ডেকে ছবি তোলা হচ্ছে, এরপর আবার খাওয়া দাওয়াও হবে। মল্লিকা বলল, কিরে তাপসী, তুই এখানে মুখ গোমড়া করে আছিস কেন? তোর তো বেশ ভালো হয়েছে রে, সবাই খুব প্রশংসা করছে। তৃষ্ণার্তের মতো তাপসীর ইচ্ছে হলো সেই সব প্রশংসার কথা আরো শুনতে, কিন্তু নিজেকে দমন করে বলল, বড্ড দেরি হয়ে গেছে, আমার লাস্ট ট্রেন চলে যাবে। যা যাবে, আমার ওখানে শুয়ে থাকবি। ওরে বাবা, অসম্ভব, আমাকে বাড়ি ফিরতেই হবে। তুই রাখতো, অত বাড়ি বাড়ি করলে এ লাইনে কিছু সুবিধা করতে পারবি না। না, সত্যি বলছি মল্লিকাদি, বাড়ি না ফিরলে। পাশ থেকে একজন বলল, আপনি কি করে বাড়ি যাবেন? এত রাতে কি বাস পাবেন হাওড়া থেকে? বাসে না, আমি ট্রেনে যাব। হাওড়ার সব ট্রেন তো আজ বন্ধ। হ্যাঁ? তাপসীর বুক ধড়াস ধড়াস করছে। কথাটা ঠাট্টা না সত্যি বুঝতে পারছে না। সে যদি আজ বাড়িতে না ফিরতে পারে কি হবে? তার কোনো কৈফিয়ত কেউ কাল বিশ্বাস করবে? ক্লাবের সেক্রেটারি পাশ থেকে শুনতে পেয়ে বলল, ঠিক আছে, আপনার চিন্তা নেই, আমাদের অফিসের গাড়ি আপনাকে পৌঁছে দিয়ে আসবে। হাওড়ার দিকেই যাবে। আপনি উত্তরপাড়ায় থাকেন তো? না, আমি চুঁচুড়ায় থাকি। ঠিক আছে, কুচ পরোয়া নেই, চুঁচুড়া পর্যন্ত যাবে। মল্লিকা বলে উঠল, ইস, ওর বেলায় অফিসের গাড়ি চুঁচুড়া পর্যন্ত যেতে পারে, আর আমাদের কেউ বাড়িই পৌঁছে দেয় না। স্টেশন ওয়াগন চেপে খানিকটা দূরে এসে তাপসী বলল, এই যা, মস্ত ভুল হয়ে গেছে। সেক্রেটারি জিজ্ঞেস করলো, কি হলো, কিছু ফেলে এসেছেন? না, ফেলে আসিনি। আচ্ছা, এত রাতে কোনো মিষ্টির দোকান খোলা আছে? পাওয়া যেতে পারে, কিনবেন? আমাদেরও ভুল হয়ে গেছে, আমাদের খাবারের প্যাকেট 2-3টে আপনার সঙ্গে দিয়ে দেওয়া উচিত ছিল। না, সেসব নয়, আমি এক বাক্স মিষ্টি কিনবো আমার মায়ের জন্য।
আপনাদের খাবারের প্যাকেটে চপ কাটলেট ছিল। আমার মা তো বিধবা, ওসব খান না। আপনার ভাইটাই নেই? আছে। তাপসী একটু অন্যমনস্ক হয়ে গেল। বাড়ি পৌঁছতে 11টার বেশি হয়ে যাবে। মা অপেক্ষা করে বসে থাকবেন। আজ তাপসী মায়ের জন্য একখানা সরু পাড়ের ভালো তাঁতের শাড়ি কিনেছে। তার প্রথম উপার্জনের টাকা থেকে সে নিজের জন্য এ পর্যন্ত একটা পয়সাও খরচ করেনি। ট্রেন ভাড়ায় কয়েক টাকা বেরিয়ে গেছে অবশ্য। মাকে প্রণাম করে সে আজ কাপড় ও সন্দেশের বাক্সটা দেবে। মা অবাক হয়ে যাবেন। জিজ্ঞেস করবেন, কোথায় পেলি? তাপসী কিচ্ছু উত্তর দেবে না। মা নিশ্চয়ই বুঝতে পারবেন তাপসী কখনো কোনো অন্যায় করতে পারে না। দিদিকে খানিকটা সাহায্য করার জন্যেই সে টাকা উপার্জনের চেষ্টা করছে। তাছাড়া পয়সা খরচ করে লেখাপড়া শিখেই বা কি হবে আর? কেউ তো আজকাল চাকরিই পায় না। বাড়ি থেকে কিছুটা দূরে নামলো তাপসী। নেমেই দেখলো তার পাশ দিয়ে একটা সাইকেল রিক্সা চলে যাচ্ছে। সেটাতে বসে আছে মানসী। দিদিও আজ এত রাত করে ফিরছে? মানসীকে দেখে তাপসী একটু আড়ষ্ট হয়ে গেল। অপরাধী অপরাধী মুখ তার। মাকে ভুলিয়ে ভালিয়ে রাখা যায়, কিন্তু দিদিকে ভুল বোঝানো সহজ নয়। মানসী কিন্তু তাপসীকে দেখে একটুও অবাক হলো না। মানসীর মেজাজ আজ ফুরফুরে। হাসি মুখে জিজ্ঞেস করলো, কিরে, তুইও এই ট্রেনে ফিরলি নাকি? কলকাতায় গিয়েছিলি? তাপসী বলল, হ্যাঁ। মানসী ভাবল স্টেশনে অমলের সঙ্গে দাঁড়িয়ে সে যখন গল্প করছিল তখন কি তাপসী দেখেছে? দেখুক, আজ রাত্রিরে তো সব জানবে। মানসী বলল, আজকে যা ট্রেনের অবস্থা, আমি তো ভেবেছিলাম আসতেই পারবো না। তুই কোথায় গিয়েছিলি? এক বন্ধুর বাড়ি। ট্রেনে কি ভিড় কি ভিড়! বসার জায়গা পেয়েছিলি? হ্যাঁ, কেউ দরজা খুলছে না কেন? বাড়ির মধ্যে অন্য কার যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। দরজা খুলে দিলেন ওদের প্রতিবেশী এক বৃদ্ধা। তাকে ওরা পিসিমা বলে। পিসিমা বললেন, এতক্ষণে ফিরেছ? এদিকে বাড়িতে কি কাণ্ড! ওরা দুজনে প্রায় একই সঙ্গে বলল, কি হয়েছে পিসিমা? এসো, বাড়ির ভেতরে এসো। তোমাদের এত দেরি হলো কেন? আমি ভাবনায় চিন্তায় মরছি। ওরা প্রায় দৌড়ে চলে আসে ভেতরে। খাটের ওপর মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। ভিজে কাপড় দিয়ে কপাল মুছছে হিমানি। মানসী জিজ্ঞেস করলো, কি হয়েছে রে হিমানি? হিমানি খুব মৃদু গলায় বলল, দুপুরে ছোটদা বাড়িতে এসেছিল, তখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে কেন? পিসিমা বললেন, সে কি কাণ্ড! 2 গাড়ি ভর্তি পুলিশ। অতগুলো মিলে এসেছিল ওইটুকু একটা ছেলেকে ধরতে। ঘরদোর সব তছনছ করে দিয়েছে। থানায় নিয়ে গিয়ে কি মার মেরেছে ছেলেটাকে! লোকগুলো কি মানুষ? ওদের বাড়িতে ছেলে মেয়ে নেই? তাপসীর হাত থেকে বড় ব্যাগটা ধপ করে পড়ে গেল মাটিতে। সেটার দিকে মনোযোগ না দিয়ে সে দ্রুত এগিয়ে গেল মায়ের খাটের কাছে। ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, হিমানি, মা কখন থেকে এরকম হয়ে আছে রে? সন্ধ্যা 7টা থেকে। তাপসীর এক পলকের জন্য মনে পড়ল সেই সময় সে মঞ্চে উঠে নায়কের মন ভোলাবার জন্য গান গাইছিল। মানসীর মনে পড়ল সেই সময় সে ময়দানে অমলের পাশে বসেছিল। অমল খেলা করছিল তার হাত নিয়ে। পিসিমা বললেন, তোমাদের মা গিয়েছিল থানায়। 4 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল বাইরে। তাও ছেলেটাকে একবারও দেখতে পেল না। শুনলাম নাকি হাসপাতালে পাঠিয়েছে। মানসী শুধু অস্ফুটভাবে জিজ্ঞেস করল, বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, সেসব কিছু ভয় নেই। পাড়ার অপূর্ববাবুও গিয়েছিলেন থানায়। তিনি শুনে এসেছেন যে কাল কোর্টে জামিন দেবে। তবে টাকা লাগবে। 1000-2 টাকা তো বটেই। তারপর কেস চালানোর খরচ। বেশ কিছু টাকার ধাক্কায় পড়ে গেলে তোমরা। একেই বলে দিনকাল। মানসী আর একটা কথাও জিজ্ঞেস করল না। জানালার পাশে গিয়ে বাইরের অন্ধকারের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। তারপর পিসিমা অনেক কিছু বললেন। হিমানি পুরো ঘটনাটা শোনালো। তাপসী প্রশ্ন করলো বারবার। মানসী একবারও মুখ ফেরালো না। একটু বাদে পিসিমা চলে গেলেন। যাবার আগে বলে গেলেন যে ডাক্তার এসে মাকে দেখে গেছেন। ঘুমের ওষুধ দিয়েছেন, চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই, তাই মানসী আর কিছু চিন্তা করছে না। সে শুধু অন্ধকারের দিকে ফাঁকা চোখে চেয়ে আছে। তাপসী কাছে এসে ডাকলো, এই দিদি। মানসী সাড়া দিল না। তাপসী আবার তার পিঠে হাত দিয়ে ডাকলো, এই দিদি। মানসী যেন বহু দূর থেকে ফিরে এলো। বলল, হুম। এখন কি হবে? মানসী সম্বিত ফিরে পেয়েছে। স্বাভাবিকভাবে বলল,
কি আর হবে, শুনলি তো বেঁচে আছে। মাকে কি করে সামলানো যাবে? মা ঘুমের ওষুধ খেয়েছে শুনলাম, কাল সকালের আগে তো আর জাগছে না। কাল কে থানায় যাবে? কে আবার যাবে? আমিই যাব। সে কালকের কথা কালকে। রান্নাঘরে গিয়ে দেখ খাবার টাবার কি আছে। কিছু যদি থাকে তো গরম কর, খেয়ে নেই। আর বেশি রাত করে কি হবে? এইরকম অবস্থায় খাবারের কথা এতই অপ্রাসঙ্গিক যে তাপসী রীতিমতন অবাক হয়ে গেল। হিমানীও মুখ তুলে তাকিয়েছে দিদির মুখের দিকে। মানুষই রীতিমতন ঝাঁঝালো গলায় বলল, দেরি করছিস কেন, যা, আমাদেরও তো বেঁচে থাকতে হবে। এতক্ষণ বাদে মানুষই মায়ের কাছে এলো। আলতো করে তার কপালে হাত রাখলো। মানুষের চোখ শুকনো, তার বুকের মধ্যেও কোনো কান্না নেই। মাকে তার আজ অনেক কথা বলার ছিল, কিন্তু এখন সে একটা সান্ত্বনার বাক্যও শোনাতে পারবে না। মানুষই 3 দিন অফিসে আসেনি। অফিসের সবাই সেজন্য সচকিত। মানুষই কখনো অফিস কামাই করে না। 3 বছর ধরে সে চাকরি করছে, কখনো তার অসুখও করেনি। অথচ 3 দিন ধরে অফিসে আসছে না। কোনো চিঠিও পাঠায়নি, টেলিফোনেও কোনো খবর দেয়নি। অফিসের অনেকেই এ নিয়ে আলোচনা করছে। অভিমান হচ্ছিল অমলের। মানুষই তাকেও কোনো খবর পাঠালো না। একটা টেলিফোন তো করতে পারতো অনায়াসে। তৃতীয় দিনে অভিমানের বদলে দুশ্চিন্তা দেখা দিল। কোনো দুর্ঘটনা হয়নি তো? আগের দিন অমল মানসীকে হাওড়া ট্রেনে তুলে দিয়ে এসেছে। সেদিনই মানুষের বাড়ি ফিরে মায়ের কাছে সব কথা বলার ছিল। তারপর দিন মানুষের অফিসে না আসার কোনো প্রশ্নই ছিল না। অমলের মনে হলো তার উচিত মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া। মানুষের বাড়ি সে চেনে না, চুঁচুড়ায় থাকে এটুকুই জানে। অফিস থেকে ঠিকানা পাওয়া যেতে পারে, কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ঠিকানা জানতে গেলে তারা কি ভাববে? চতুর্থ দিন মানুষই অফিসে এলো। চেহারায় কোনো অসুখ বিসুখের চিহ্ন নেই। এতদিন অনুপস্থিত থাকার কোনো কারণ দেখালো না কাউকে। ছুটির দরখাস্ত করে কাজে যোগ দিল। এমনিতেই সে কারোর সঙ্গে বেশি কথা বলে না, আজ সম্পূর্ণ চুপচাপ। কিছুক্ষণ ছটফট করার পর অমল আর থাকতে পারল না। মানুষই টেবিলের সামনে এসে কাজের ছুতোয় এক ফাঁকে নিচু গলা জিজ্ঞেস করলো, এই 3 দিন আসুনি কেন? ভাবলেশহীন মুখ তুলে মানুষই বলল, এমনি। এমনি মানে? বাহ, ছুটি নিতে নেই? আমার ছুটি পাওনা আছে। অমল আর দাঁড়াতে পারল না। অফিসের অনেক লোক ইদানিং তাদের ব্যাপারটা লক্ষ্য করছে। কেউ কেউ হাসাহাসি করে। অমল পরিষ্কার করে কাউকে কিছু বলতে পারেনি। খানিকটা বাদে অমল আরেকটা ফাইল এনে রেখে গেল মানুষের টেবিলে। ফাইলের নিচে একটা আলাদা কাগজ, তাতে লেখা, 5:30টার সময় মৌলালির মোড়ে এসো। 5:30টার একটু আগে থেকেই দাঁড়িয়ে আছে অমল। 5:30টা বেজে যাওয়ার পরও মানুষই আসছে না দেখে তার সন্দেহ হয়েছিল। মানুষই বোধহয় আসবেই না, কিন্তু তাকে আসতে দেখা গেল একটু বাদেই। আস্তে আস্তে হেঁটে আসছে। অমলও হাঁটতে লাগলো। অফিসের এত কাছাকাছি জায়গায় একসঙ্গে দাঁড়িয়ে কথা বলা যায় না। মানুষই আসার পর অমল জিজ্ঞেস করলো, তুমি আজ টিফিনের সময় ক্যান্টিনে গেলে না কেন? মানুষই বলল, এমনি, ইচ্ছে করলো না। তার মানে সারাদিন কিচ্ছু খাওনি? খিদে পায়নি। তোমার কি হয়েছে বলো তো? শরীর টরীর খারাপ হয়েছিল? না, কিছু হয়নি। তবু সারাদিন না খেয়ে আছো? চলো এক্ষুনি কিছু খেয়ে নেবে, চলো। বললুম তো খিদে নেই। ওরা গিয়ে বসলো একটা রেস্টুরেন্টের কেবিনে। মাংস ও মোগলাই পরোটার অর্ডার দিল অমল। তারপর মানুষের একটা হাত টেনে নিয়ে বলল, কি ব্যাপারটা হয়েছে আমাকে বলো তো? ক্লিষ্টভাবে হাসার চেষ্টা করলো মানুষই। কিচ্ছু হয়নি তো। অমলের মুখে রীতিমতন দুঃখের চিহ্ন ফুটে উঠল। আহত কণ্ঠস্বরে বলল, তুমি আমাকে কিছু বলবে না? সব এড়িয়ে যাবার চেষ্টা করছো। সেদিন হাওড়া স্টেশনে সব কথা হয়ে গেল। তারপর কি হয়ে গেল এর মধ্যে? 3 দিন অফিসে এলে না কেন? কেন আমার চোখের দিকে তাকাচ্ছ না? মানুষই চোখ তুলে তাকালো অমলের দিকে। বিষণ্ণভাবে বলল, তুমি সত্যিই খুব ভালো। আমি তোমার যোগ্য নই। বাজে কথা বলো না। কি কি হলো সব খুলে বলো আমাকে। সেদিন রাত্রিরে গিয়ে তোমার মাকে বলেছিলে? না। বলনি? কেন, তোমার লজ্জা পাচ্ছে? মানুষই আবার হাসলো। বলল, না, লজ্জা পাওয়ার বয়স আমার নেই। মাকে কিছু বলতে পারিনি, কারণ শোনার মতন অবস্থা আমার মায়ের নেই। গত 3 দিন ধরে আমার মা ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছেন। থাকে, ও কথা আর মাকে বলার দরকারও হবে না।
অমল স্তম্ভিতভাবে বলল, অজ্ঞান হয়ে যাচ্ছেন? কেন, কি অসুখ হয়েছে? অসুখ না, আমার ভাইয়ের জন্য। এই 3 দিন ধরে আমার ভাই বাঁচবে কিনা ঠিক ছিল না। কি হয়েছে তোমার ভাইয়ের? বেঁচে গেছে শেষ পর্যন্ত, পুলিশে ধরে নিয়ে গিয়ে মেরেছে। কারণ মারধর করার পর পুলিশ যে কি করেছিল তাকে নিয়ে সেটাই জানতে পারছিলাম না। কেউ বলছিল তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, কেউ বলল পুলিশ তাকে একেবারে মেরে কোনো মাঠে ঘাটে ফেলে দিয়েছে। আমরা ওকে খুঁজেই পাচ্ছিলাম না। কেন, ধরা পড়ল কেন? পুলিশের গাড়িতে নাকি বোমা মেরেছিল। তা মারতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, শেষ পর্যন্ত তার খোঁজ পেয়েছি, হাসপাতালেই আছে। পুলিশ একটু দয়া করেছে। আগামী সোমবার ওকে কোর্টে হাজির করবে। বোধহয় বেল দিয়ে ছাড়িয়ে আনা যাবে। এরকম একটা ব্যাপার ঘটে গেছে অথচ আমাকে কোনো খবর দাওনি? খবর দিলে তুমি কি করতে? কিছু হয়তো করার চেষ্টা করতাম। অত দূরে চুঁচুড়ায় গিয়ে তুমি কি সাহায্য করতে? ওখানে তো কাউকে চেনো না তুমি। খবর দিলে তুমি শুধু শুধু ব্যস্ত হয়ে উঠতে। একটু চুপ করে থেকে মানসী আবার বলল, আমার ভাই রঞ্জু এবার বোধহয় শেষ পর্যন্ত বেঁচে উঠবে। কিন্তু এক এক সময় মনে হয় না বাঁচলেই ভালো হতো। অমল চমকে উঠে বলল, না না, ওসব কথা বলো না। আমাকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে তো, কিন্তু অনেক দুঃখে এই কথা বলছি। ও মরবার আগে আমাদের সবাইকে মারবে। ছেলেবেলা থেকেও আমাদের জ্বালাচ্ছে। ওকে কিছুতেই মানুষ করা গেল না। আমি সংসারটা একটু সামলে উঠেছিলাম, আবার সব নষ্ট হয়ে গেল। ওকে বেল দিয়ে ছাড়ানো, মামলার খরচ, চিকিৎসার খরচ, এসব কোথা থেকে আসবে? সম্বলের মধ্যে শুধু আমাদের বাড়িটা, এবার সেটাও বিক্রি করতে হবে। বাড়ি বিক্রি করলে তোমরা থাকবে কোথায়? শূন্য চোখে তাকিয়ে মানসী বলল, জানি না। তারপরে নিজেকে সামলে নিয়ে একটু হাসলো। বলল, কোথাও ঘর ভাড়া টাড়া করে থাকবো আর কি। অমল মানুষের হাতে একটু চাপ দিয়ে বলল, এই জন্যই বলেছিলাম, ব্যাপারটা যদি একটু তাড়াতাড়ি সেরে ফেলা যেত, আমি তোমাদের বাড়িতে থাকতে পারতাম। আমি হয়তো অবস্থা সামলে নিতেও পারতাম। হাত সরিয়ে মানসী বলল, তা হয় না অমল। এই 3 দিন আমি অনেক ভেবেছি। এত দুশ্চিন্তার মধ্যেও তোমার কথা বারবার মনে পড়েছে। আমি বুঝতে পেরেছি তোমাকে এর মধ্যে জড়িয়ে ফেলা উচিত নয়। তুমি খুব ভালো, কিন্তু আমি কেন স্বার্থপর হব? আমার দুর্ভাগ্য আমাকেই সহ্য করতে হবে। তুমি আমাকে বিয়ে করতে চাও না? না। এইরকম অবস্থায় কি বিয়ে হয়? কেন হবে না? ভূমিকম্পের মধ্যেও মানুষের বিয়ে হয়। সে কথা আমি জানি না। আমি ভেবেছিলাম তোমাকে আমার সঙ্গী হিসেবে পাবো। তুমি ভালোবাসা দিয়ে আমার জীবনের ভার কমিয়ে দেবে। কিন্তু এখন বুঝতে পারছি আমি ভালোবাসা পাওয়ারও যোগ্য নই। তুমিও আমাকে ভালোবাসতে পারবে না। মানসী, তুমি আমার ভালোবাসায় অবিশ্বাস করছো? আমি তোমাকে ভালোবাসি না? ভালো করে ভেবে দেখো অমল। তুমি যেটাকে ভালোবাসা মনে করছো সেটা আসলে দয়া। তুমি আমাকে দয়া করতে চাইছো। একটা মেয়ে বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করতে চাইছো। দয়া ছাড়া এটাকে আর কি বলবো? তুমি ভুল করছো। মানসী ম্লানভাবে তাকালো। খুব নরম গলায় আপন মনে বলার মতো করে বলল, না, আমি ভুল করিনি। আমি কারোর দয়া নিতে পারি না, কিছুতেই পারি না। গুপ্তদা টেলিফোন তুলে বললেন, হ্যালো, গুপ্ত স্পিকিং। আপনি কে কথা বলছেন? তাপসী? তাপসী কে? আমি চিনতে পারছি না ঠিক। টেলিফোনের ভেতর থেকে ভীতু ভীতু মেয়েলি গলা ভেসে এলো, আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের অফিস ক্লাবে থিয়েটার করেছিলাম। গুপ্তদা ভুরু কুচকে একটু ভেবে বললেন, ও তাপসী, মানে আমাদের বইতে সুদেষ্ণার রোল যে করেছিল। তা কি খবর, টাকা ফাকা কিছু বাকি আছে? তাহলে সেক্রেটারিকে ফোন করুন। না, সেজন্য নয়। আপনি দীঘা যাবার কথা বলেছিলেন। দীঘা? কবে? আপনি যেদিন বলবেন। আমি যেদিন বলবো? গুপ্তদা উৎফুল্লভাবে হেসে উঠলেন। তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, আত্মহত্যা করা হলো না? কি বলছেন? বলছি যে আত্মহত্যা করা হলো না। খুব আশা করেছিলাম খবরের কাগজে দেখতে পাবো। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। কবে? আজই, যদি আপনার সুবিধা হয়। আজই? এত গরজ? বেশ,
ঠিক আছে, আমার অফিস ছুটি হবে আর ৮ ঘন্টা বাদে। তারপর তুমি মেট্রো সিনেমার সামনে দাঁড়িয়ে থেকো। তুমি কি রঙের শাড়ি পরে এসেছো? সাদা। কেন, আমাকে দেখলে চিনতে পারবেন না? বলা যায় না, মেয়েদের মুখ আমার মনে থাকে না। পুরো ৮ ঘন্টা তাপসীকে ওই সিনেমা হলের সামনে ঘোরাঘুরি করতে হলো। প্রতি মুহূর্তকে ১ ঘন্টা মনে হয়। অন্য লোকেরা সন্দেহজনকভাবে তাকাচ্ছে তার দিকে। কেউ কেউ কাছাকাছি এসে ফিসফিস করে কি যেন বলার চেষ্টা করছে। কিন্তু তাপসীকে এখন আর এসব গ্রাহ্য করলে চলবে না। গুপ্তদা এলেন ঠিক কাঁটায় কাঁটায় ৮ ঘন্টা পরে। গাড়ি থামিয়ে ডাকলেন তাপসীকে। গাড়িতে ওঠার পর প্রথমেই জিজ্ঞাসা করলেন, খিদে পেয়েছে? তাপসী বলল, না তো। তাহলে মুখ শুকনো কেন? কই, দুপুরবেলা বেরিয়েছি, এত রোদ্দুর। হুম। হঠাৎ দীঘায় বেড়াবার ইচ্ছে হলো কেন? তাপসী মুখ নিচু করে খুব আস্তে আস্তে বলল, আমার খুব টাকার দরকার, আপনি বলেছিলেন। হঠাৎ টাকার দরকার হলো কেন? সে আছে একটা ব্যাপার। বুঝলাম। তোমার কি ধারণা টাকা রোজগার করা খুব সোজা? আমার সঙ্গে দীঘা কিংবা পুরীতে গেলে ২৫০ টাকা পাওয়া যাবে। অনেক মেয়েই তো যেতে চায়। কিন্তু আপনি যে বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম। তোমাকে আমি একটা অফার দিয়েছিলাম। কিন্তু ওইরকম মুখ গোমড়া করে তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে আর সব সময় ভাববে কখন টাকা পাবো, তাহলে কি চলে? তাহলে আর অন্য মেয়েদের সঙ্গে তোমার তফাৎ কোথায়? তোমাকেও তো ব্যাপারটা এনজয় করতে হবে। তাপসী জোর করে হাসি ফুটিয়ে বলল, আমি তো মুখ গোমড়া করে থাকিনি। গুপ্তদাও হাসলেন। ব্যাপারটা বেশ উপভোগ করে বললেন, বেশ বেশ। আমার মনে হচ্ছে খিদের জন্যই তোমার মুখটা শুকনো দেখাচ্ছে। সুতরাং তোমাকে এখন কিছু ভালো খাবার খাওয়ানো দরকার। খাবার পরও যদি মুখখানা এরকম থাকে তাহলে ক্যান্সেল। তাহলে তোমার সঙ্গে আমার চলবে না। খাবার খাওয়াবার জন্য তোমাকে এখান থেকে কোথায় নিয়ে যাব জানো? আমি দোকানে দোকানে খাবার খাই না। তুমি আমার বাড়িতে যাবে। আপত্তি আছে? তাপসী ঘাড় নেড়ে বলল, না। আমার ফ্ল্যাটে আমি একা থাকি, জানো তো। জানি। ঠিক আছে, চলো। গুপ্তদার ফ্ল্যাটটা নিরিবিলি পাড়ায়। প্রতিবেশীরা উকিঝুঁকি মারে না। সাধারণত ব্যাচেলরদের ফ্ল্যাট বললেই এলোমেলো অগোছালো ঘর মনে হয়। কিন্তু গুপ্তদার ফ্ল্যাট রীতিমতন সাজানো গোছানো। সবকিছুই ছিমছাম পরিষ্কার। একজন ছোকরা চাকর সেখানে কাজ করছিল। গুপ্তদা অম্লান বদনে তাকে ছুটি দিয়ে দিলেন। তারপর দরজা বন্ধ করে বললেন, ব্যাস, আর কেউ আসবে না, নিশ্চিন্ত। দেখি কি খাবার দাবার আছে। গুপ্তদা প্লেটে করে মুরগির মাংস ও পাউরুটি এনে রাখলেন টেবিলে। হুকুম করলেন, আগে খেয়ে নাও। খাওয়ার একটুও ইচ্ছে নেই তাপসীর, কিন্তু গুপ্তদার কথা অগ্রাহ্য করার সাহস পেল না। এবং আশ্চর্যের ব্যাপার, খাওয়ার পর মনটা একটু চাঙ্গাই লাগলো। গুপ্তদা বললেন, যাও, ওইখানে বাথরুম আছে, মুখটুক ধুয়ে এসো। গা ধোবে কিংবা চান করবে? তাও করতে পারো, দুটো তোয়ালে রাখা আছে। বাথরুম থেকে ফিরে আসবার পর তাপসী দেখল গুপ্তদা জামা খুলে ফেলেছেন। পাজামা ও গেঞ্জি পরা, ব্যায়াম করা সুন্দর স্বাস্থ্য। আরাম করে পা ছড়িয়ে সোফার উপর হেলান দিয়ে বসেছেন। সিগারেট টানছেন জানালার দিকে তাকিয়ে। তাপসীকে দেখে বললেন, এবার বলো। তাপসী এতক্ষণে খানিকটা আড়ষ্টতা কাটিয়ে উঠতে পেরেছে। সরলভাবে হেসে বলল, আমি কি বলবো, আপনিই তো বলবেন। আমি বলবো? আচ্ছা বেশ। তুমি আমার সঙ্গে দীঘা কিংবা পুরী যেতে চাইছো? যেদিন তোমাকে আমি এই প্রস্তাব দিয়েছিলাম সেদিন তুমি বলেছিলে এর বদলে তোমার পক্ষে আত্মহত্যা করাই ভালো। হঠাৎ মত বদলালে কেন? তাপসী কোনো উত্তর দিচ্ছে না দেখে গুপ্তদা নিজেই আবার বললেন, উত্তরটা অবশ্য বোঝাই যায়। টাকা তুমি পাবে, কিন্তু টাকার বিনিময়ে আমি কি চাই তা তুমি বুঝতে পারছো তো? তাপসী চুপ করে গুপ্তদার মুখের দিকে নির্বিশেষে তাকিয়ে আছে। তুমি কবে যেতে চাও? কাল। কাল? এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমাকে রবিবারের মধ্যেই ফিরে আসতে হবে। এখন বৃষ্টি নেমে গেছে, এখন পুরী কিংবা দীঘায় বেড়াতে গেলে ভালো লাগবে না। তাছাড়া আমার অফিসে জরুরি কাজ পড়ে গেছে। এখন ছুটিও পাবো না আমি। কিন্তু তোমার কি টাকাটা খুব তাড়াতাড়ি দরকার? হ্যাঁ। তাহলে কি করা যায়, এক কাজ করতে পারো। তুমি আমার এখানেই কদিন থেকে যাও। ৩-৪ দিন দরজা জানালা বন্ধ করে দিলে তখন পুরী দীঘা কলকাতা সবই তো এক। কি, রাজি? তাপসী তখনও কোনো উত্তর দিচ্ছে না দেখে গুপ্তদা আবার রীতিমতন এক ধমক দিয়ে বললেন, কি, রাজি কিনা বলো না। আমি বেশি সময় নষ্ট করা ভালোবাসি না। তাপসী আঙুল দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে কম্পিত গলায় বলল, সারাদিন থেকে রাত্রির বেলা বাড়ি ফিরে যেতে পারি।
অন্তত একদিন পর। গুপ্তদা আবার পরিতৃপ্ত ভঙ্গিতে হাসলেন, চোখ দুটো কৌতুকে সমুজ্জ্বল। বললেন, তার মানেই রাজি। বাকি অ্যারেঞ্জমেন্ট পরে ঠিক করা যাবে। উঠে এসো, আমার পাশে এসে বসো। দ্বিধা করল না তাপসী। স্থির পায়ে উঠে এসে সামান্য দূরত্ব রেখে বসল গুপ্তদার পাশে। গুপ্তদা বাঁ হাতটা রাখলেন তাপসীর কাঁধে। খুব স্বাভাবিক ব্যাপারের মতোই ডান হাত বাড়িয়ে তাপসীর বুকের কাছে শাড়ির আঁচলটা আলতো করে ধরে বললেন, এটা আর রেখে লাভ কি? শাড়ি খুলে ফেলো, নইলে কুঁচকে যাবে। তাপসীর হাত দুটো বুকের কাছে আড়াআড়িভাবে শক্ত রেখে বিমূঢ়ভাবে তাকিয়ে রইল। তার ১৯ বছরের নিষ্পাপ যৌবন এ পর্যন্ত কোনো পুরুষের হাতের ছোঁয়া লাগেনি। প্রথমেই একটা পাপের স্পর্শ। গুপ্তদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অন্য লোক এই সময় কি করে জানো? তারা ভালোবাসার কথা বলে। তারা বলে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তোমাকে না পেলে আমি মরে যাব, তোমার মতন মেয়ে পৃথিবীতে আর নেই। এইসব মেয়েরা এসব কথা শুনলে গলে যায়, কিন্তু আমি মেয়েদের ভালোবাসতে পারি না। ভালোবাসাটা আমার বুকের মধ্যে নেই। তবে মেয়েদের শরীর আমার ভালো লাগে। মেয়েদের শরীর নিয়ে ঘাটাঘাটি করলে আমার মনটা বেশ ঝরঝরে থাকে। আমি অনেক পরিশ্রম করে মাথার কাজ করে টাকা রোজগার করি, আর মেয়েরা শুধু তাদের শরীরটার জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। তবে এ নিয়ে আমি কোনো লুকোছাপা করি না। আমি মিথ্যা কথা বলতে ভালোই বাসি না। তুমি এরকম ভূতের মতো তাকিয়ে আছো কেন আমার দিকে? বুঝতে পারছো না আমি কি বলছি? তাপসীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে কিন্তু কাঁদতে চায় না, তবু কোথা থেকে এই চোখের জল আসছে কে জানে। গুপ্তদা সেদিকে তাকিয়ে কাঁধ ঝাঁকালেন, নির্লিপ্তভাবে বললেন, অনেকেই প্রথম প্রথম কাঁদে। ঠিক আছে, একটু কেঁদে নাও, মিনিট 10 সময় দিচ্ছি। গুপ্তদা উঠে গিয়ে আলমারি থেকে একটা মদের বোতল ও গ্লাস নিয়ে এলেন। গ্লাসে খানিকটা ঢেলে তিনি বললেন, তুমি খাবে? এটা ব্র্যান্ডি, অনেকে ওষুধ হিসেবে খায়। খেলে তোমার উপকারই হবে। খাবে না? তাহলে খেও না। গুপ্তদা এবার তাপসীর উল্টো দিকের চেয়ারে বসেছেন। ঠোঁটে মৃদু হাসিটি লেগেই আছে। বললেন, পরীক্ষার রেজাল্ট জানতে গিয়ে ফেলের খবর পেলে কিংবা ইন্টারভিউ দিয়েও চাকরি না হলে মনটা খারাপ হয়ে যায় না? তোমারও এখন মন খারাপ হবে। তুমি ফেল করেছ, তোমাকে আমার দরকার নেই। তাপসী চমকে তাকালো, চোখ মোছার চেষ্টা করলো। গুপ্তদা আবার বললেন, তুমি ফেল করেছ বুঝলে, তুমি এখন যেতে পারো। তাপসী সোজা হয়ে বসলো, তারপর কম্পিত হাতে ফেলে দিল বুকের আঁচল। ওসব করে লাভ নেই। একটা অনিচ্ছুক ভয় পাওয়া মেয়েকে আমি জোর করে ভোগ করি না। আমি তো পারভার্ট নই, আমি স্বাভাবিক সুস্থ মানুষ। যাকে এবার বলো, টাকাটা তোমার এত দরকার কেন? আত্মহত্যা না করেও টাকার জন্য এসেছো কেন? তাপসী উত্তর দিচ্ছে না দেখে গুপ্তদা আকস্মিকভাবে প্রচণ্ড ধমক দিয়ে বললেন, চুপ করে থেকো না। টাকার এত দরকার কি জন্য? আমার ভাই হাসপাতালে, অনেক খরচ, মায়ের অবস্থা খারাপ, আমার দিদি একা পারছে না। আবার দীর্ঘশ্বাস ফেলে গুপ্তদা বললেন, আমার কাছে আগে যেসব মেয়েরা এসেছে তারাও বলেছে মায়ের অসুখ, বাবার চাকরি নেই, ভাইয়ের পরীক্ষার ফি, এইসব। কেউ বলেনি তার নিজের শাড়ি কেনার ইচ্ছা হয়েছে কিংবা ভালো খাবার খেতে ইচ্ছা হয়েছে। আমাদের দেশের মেয়েদের বিউটি এটা। তারা নিজেদের আনন্দের জন্য কিচ্ছু করে না, সবই অন্যের জন্য। তাপসী অসহায় হাহাকারের মতো বলল, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। বিশ্বাস আমি অনেক আগেই করেছি, কারণ তুমি অভিনয় করতে জানো না। তুমি একটু চমৎকার মেয়ে এবং বোকা মেয়ে। তোমার কপালে আরো অনেক দুঃখ আছে। গুপ্তদা এবার উঠে গিয়ে আলমারি খুললেন, ফিরে এলেন একতাড়া 10 টাকার নোট নিয়ে। তাপসীর কোলের উপর সেটা ছুঁড়ে দিয়ে বললেন, এই নাও, এতে সচারেক টাকা আছে। আমার কাছে আর বেশি নেই এখন। দেখো যদি এটা কোনো কাজে লাগে। শোনো, শিগগিরই টাকাটা ব্যাগে ভরে নাও। কোনো রকম প্যানপ্যানানি আমি শুনতে চাই না। তুমি যদি টাকাটা না নিতে চাও, তাহলে আমি এত রেগে যাব যে চড় থাপ্পড়ও মারতে পারি। তাপসীকে আর কোনো কথা বলারই সুযোগ দিলেন না গুপ্তদা। কাছে এসে তাপসীর এক হাত ধরে টেনে তুললেন। এখন বাড়ি যাও, তোমার সঙ্গে সময় নষ্ট করে আমার কোনো লাভ নেই। এখন একটু ক্লাবে যাব, ফুর্তি টুর্তি করবো। ওঠো ওঠো। তাপসী বিমূঢ়ভাবে তাকিয়ে রইল। গুপ্ত আফসোসের সুরে বললেন, আজকে সন্ধ্যাটাই মাটি করলে। ভেবেছিলাম বেশ একটু ফুর্তি টুর্তি হবে। যাও, বাড়ি যাও, আর কখনো এসো না। তাপসী তবু বলতে গেল, আপনি আমাকে শুধু শুধু টাকা দিলেন। তাকে শেষ করতে না দিয়েই গুপ্ততা তাবড়ানি দিয়ে বলল, ফের ওইসব কথা? বলছি না আমি এসব শুনতে ভালোবাসি না।
আমি দয়ালু নই, দান টান করি না। এমনি ইচ্ছে হলো দিলাম। এ নিয়ে আর কোনো কথাই শুনতে চাই না। মুখটুক ভালো করে ধুয়ে মুছে নাও। আমার এখান থেকে কাঁদতে কাঁদতে বেরোলে লোকে দেখে ভাববে কি? দাঁড়াও, তুমি হাওড়া যাবে তো? আমি তোমাকে কিছুটা রাস্তা পৌঁছে দিতে পারি। রাস্তায় বেরিয়ে গাড়িতে বসে তাপসীর সঙ্গে থিয়েটার বিষয়ে কথা বলতে লাগলেন গুপ্তদা। তাপসীকে আর অন্য প্রসঙ্গ তুলতেই দিলেন না। লাল আলোর সামনে গাড়ি থেমে আছে। সাদা দাগ দিয়ে রাস্তা পার হচ্ছে মানুষ। তাদের মধ্যে মানসী আর অমলকে দেখতে পেল তাপসী। নিজেকে সামলাতে পারল না। অস্ফুটভাবে বলল, আমার দিদি। গুপ্তদা উৎসুকভাবে বললেন, কই, কোনজন? ওই যে হলদে শাড়ি? বাহ, বেশ দেখতে। তুমি যে বলেছিলে তোমার দিদি কোনো ছেলেটেলের সঙ্গে কথা বলে না, এ তো দিব্যি একজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমি চিনি ওই ছেলেটাকে, ওর নাম অমল। বেশ প্রেমিক প্রেমিক টাইপ। মানসীও এক পলকের জন্য দেখতে পেল তাপসীকে। রাস্তা পার হয়ে বিবর্ণ মুখে বলল, আমার বোন। অমল বলল, কোথায়? ওই গাড়িতে? ও কার সঙ্গে বসে আছে, চেনো ওকে? মানসী মাথা নেড়ে জানালো, না। অমল বলল, আমি চিনি ভদ্রলোককে, মিস্টার গুপ্ত, ব্যাংকে চাকরি করেন। তোমার বোনকে ওর সঙ্গে মেলামেশা করতে বারণ করো। লোকটি সুবিধের নয়, অনেক বদনাম শুনেছি। মানসী কোনো কথা না বলে দীর্ঘশ্বাস ফেলল শুধু। লাল আলো নিভে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে আবার। তাপসী ঘাড় ঘুরিয়ে তাকাতেই মানসীর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। হুশ করে বেরিয়ে গেল গাড়ি। গুপ্তদা তাকিয়ে দেখলেন তাপসী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার চোখে কৌতুক ছটা নেচে উঠল। হঠাৎ গাড়িতে ব্রেক কষে বললেন, এই যে মেয়েটা, শোনো, এটা কি হচ্ছে কি? এরকম যাচ্ছে তাই রকমের কান্না। এটা কি নাটক হচ্ছে নাকি গাড়ির মধ্যে? তাপসী কান্না সামলাতে পারছে না। কেন যে সে কাঁদছে তা সে নিজেই জানে না। তার এইটুকু জীবনে এতখানি জটিলতা আগে কখনো আসেনি। বাড়ি বিক্রি করে দিতে হবে শুনে সে টাকা রোজগার করার জন্য ঝোঁকের মাথায় চলে এসেছিল। ব্যাপারটা অন্যরকম হওয়ায় এখন তার শরীরটা অসম্ভব দুর্বল লাগছে। এখন অজ্ঞান হয়ে যেতে পারলেই সবচেয়ে আরাম হতো। কি, কান্না থামাবে কিনা? এসব আমি দু চক্ষে দেখতে পারি না। আপনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন, আমি আর পারছি না। বাহ, চমৎকার কথা। গাড়ি থেকে কাঁদতে কাঁদতে নামবেন একজন যুবতী, অমনি রাস্তার সব বীর পুরুষদের রক্ত গরম হয়ে উঠবে। আমাকে ঘিরে ধরে প্যাদানিও দিতে পারে। আজ সন্ধ্যাটা তো খুব মজার দেখছি। গুপ্তদা তাকালেন পেছনের দিকে। একটু দূরে ফুটপাতে মানসী আর অমল তখনও দাঁড়িয়ে আছে, চেয়ে আছে এই গাড়ির দিকে। গুপ্তদা গাড়িটা ব্যাক করে নিয়ে এলেন ওদের কাছে। পেছনের দরজা খুলে দিয়ে অমলের উদ্দেশ্যে বললেন, হে যে অমল বাবু, উঠে পড়ুন, কামন জয়েন আস। অমল ভুরু কুচকে দাঁড়িয়ে রইল। গুপ্তদা তখন নেমে পড়লেন গাড়ি থেকে। মানসীর কাছে গিয়ে স্বচ্ছন্দ ভঙ্গিতে বললেন, মানসী দেবী, আপনার বোনকে অপহরণ করার তালে ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আপনার চোখে পড়ে গেলাম। এদিকে আপনার বোনটি তো এক নম্বরের ছেঁচকাদনে। যাই হোক, এসব আলোচনা কি রাস্তায় দাঁড়িয়ে হবে, না আমার গাড়িতে উঠবেন? মানসী আস্তে আস্তে বলল, আপনাকে তো আমি চিনি না। গুপ্তদা হঠাৎ গম্ভীর হয়ে বললেন, চেনার কোনো দরকারও নেই। মানুষকে চেনা তো সহজ নয়। আপনার ভাই কি এখনো হাসপাতালে আছে, চুঁচুড়াতেই? একটু ইতস্তত করে মানসী বলল, হ্যাঁ। অমলের দিকে ফিরে গুপ্তদা জিজ্ঞেস করলেন, আপনি গিয়েছিলেন দেখতে? না। আপনি তো বেশ লোক মশাই, হাসপাতালে না গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। চিন্তা ভাবনায় কোনো লাভ হবে না। আসল দরকার হচ্ছে কাজ। তার জন্য দেরি করা ঠিক হবে না। নিন, উঠুন, গাড়িতে উঠুন। গুপ্তদা একরকম প্রায় জোর করেই ওদের দুজনকে গাড়িতে তুললেন। পকেট থেকে একটা রুমাল বার করে বললেন, এটা পরিষ্কার আছে, চোখ মুছে ফেলো। আর একদম কান্না দেখতে চাই না। অমলের দিকে ফিরে বললেন, থানা, পুলিশ, হাসপাতাল এসব জায়গায় দৌড়াদৌড়ি করা কি মেয়েদের কাজ? পুরুষরাই হিমশিম খেয়ে যায়। চলুন গিয়ে দেখা যাক কতদূর কি করা যায়। গাড়িতে স্টার্ট দিয়ে আপন মনেই বললেন, আমিও এসব কাজ কখনো করিনি। আমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছি। হয়তো এতেও নতুন রকমের আনন্দ পাওয়া যাবে। রাস্তা বাঁকতেই গাড়িতে ঢুকলো এক ঝলক হাওয়া। ওদের চুল এলোমেলো করে দিল। সেই গাড়ির ভেতরের চারজন মানুষ সেই মুহূর্তে পরস্পরকে খুব আপন মনে করল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বেঁচে থাকার নেশা এর শেষ পর্ব।
অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও সেটা কমেন্টে জানাতে পারেন। আমাদের পরবর্তী গল্পটি শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।